জুলাই সনদ 3 ধাপে বাস্তবায়নের সুপারিশ চূড়ান্ত। আদেশ জারির পর গণভোট, আগামী সংসদে 9 মাসের সংবিধান সংশোধন। যমুনায় ঐকমত্য কমিশনের সদস্যরা। ভোটের আগেই বেশিরভাগ অবৈধ অস্ত্র উদ্ধারের আশা স্বরাষ্ট্র উপদেষ্টার। এবারই প্রথম নিরাপত্তা পাবেন প্রিজাইডিং অফিসার। প্রতিটি ভোট কেন্দ্রে থাকবেন 13 আনসার সদস্য। সিটি মেয়রের ব্যানার সরানোকে ঘিরে সংঘর্ষ। চট্টগ্রামে যুবদলের দুপক্ষের গোলাগুলিতে ছাত্রদল কর্মী নিহত। নড়াইলে প্রতিপক্ষের হামলায় স্বেচ্ছাসেবক দল নেতার মৃত্যু। মেট্রো রেলের বিয়ারিং প্যাড খুলে প্রাণহানিতে উদ্বেগ। সরঞ্জামের মান নিয়ে প্রশ্ন। পর্যাপ্ত ট্রায়াল ছাড়াই চালু করে বিগত সরকার, দাবি পরিচালকের। তদারকি বাড়ানোর তাগিদ। এবং দৃষ্টিশক্তি সমস্যায় ভুগছেন 75% বেশি চালক। জরিপের তথ্য, বড় দুর্ঘটনার ঝুঁকি দেখছেন বিশেষজ্ঞরা। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও ডোপ টেস্টের পরামর্শ। সময় সংবাদের সঙ্গে আছি আমি শবনব নিবিড়। জুলাই সনদ 3 ধাপে বাস্তবায়নের সুপারিশ কিছুক্ষণের মধ্যে প্রধান উপদেষ্টার কাছে জমা দেবে ঐকমত্য কমিশন। বেলা 11:15টার দিকে যমুনায় প্রবেশ করেন জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যরা। 3 ধাপে বাস্তবায়ন সুপারিশের মধ্যে রয়েছে আদেশ জারির পর গণভোট আয়োজন এবং আগামী সংসদে 9 মাসের মধ্যে সংবিধান সংশোধনের বিষয়। সোমবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমিশন বৈঠকে এ সিদ্ধান্ত হয়। কমিশন সভাপতি ডক্টর ইউনূসের কাছে সুপারিশমালা তুলে ধরেন সদস্যরা। সংস্কার প্রস্তাবগুলো নিয়ে গণভোটে রাজনৈতিক দলের ভিন্ন মতের বিষয়ে উল্লেখ থাকবে না সুপারিশমালায়। রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে 84টি সংস্কার প্রস্তাবের মধ্যে 47টি সংবিধান সম্পর্কিত প্রস্তাব নিয়ে তৈরি করা হয়েছে জুলাই জাতীয় সনদ। আগামী সংসদের প্রথম 9 মাসে হবে এসব সংশোধন। গেল 17 অক্টোবর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান হয়। আমরা ঠিক বুঝতে পারছিলাম না কোথা দিয়ে শুরু করব। প্রথমে আলাপের মধ্যে নানা প্রসঙ্গে ঠিক হলো যে আমরা কিছু কমিশন। এই মুহূর্তে যমুনার সামনে আছেন সহকর্মী নাজমুস সালেহী। সরাসরি যাচ্ছে তার কাছে। বাংলাদেশের জন্য নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ দিন। আজ জুলাই সনদ বাস্তবায়নের যে প্রক্রিয়া তার সুপারিশমালা জমা দেবে ঐকমত্য কমিশন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে। সেটিকে কেন্দ্র করে আসলে বলা চলে যে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় একটি বিশেষ উপদেষ্টা পরিষদের বৈঠক শুরু হয়েছে। উপদেষ্টারা সবাই এসেছেন এবং যেই বৈঠকটি আসলে প্রতিদিন আমরা এই যে বৈঠকটি আসলে প্রতি সপ্তাহে প্রধান উপদেষ্টার যে কার্যালয় রয়েছে তেজগাঁওতে সেখানে আসলে অনুষ্ঠিত হয়ে থাকে, কিন্তু আজকে বিশেষ এই সভাটি অনুষ্ঠিত হচ্ছে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায়, যেখানে সকল উপদেষ্টা পরিষদের সদস্যরা উপস্থিত হয়েছেন। ইতোমধ্যেই ঐকমত্য কমিশনের সদস্যরা সবাই আসলে তারা যে সুপারিশমালা তৈরি করেছেন জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের, সেগুলো নিয়ে তারা প্রবেশ করেছেন। আমরা দেখেছি কমিটির যেই সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ, তিনি তার প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন এবং তিনি সবাইকে নিয়ে আসলে ভিতরে প্রবেশ করেছেন। এই যে জুলাই সনদ সেটির বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে যে অনিশ্চয়তা, যে অচলায়তন তৈরি হয়েছিল, সেটা আসলে কিভাবে হবে, কোন প্রক্রিয়ায় হবে। এবং আপনি জানেন যে এই গণ অভ্যুত্থান থেকে গড়ে ওঠা দল এনসিপি, তারা সেই বাস্তবায়ন প্রক্রিয়ার সম্পর্কে কোনো ধরনের নিশ্চয়তা না থাকার কারণে তারা কিন্তু সেই অভিযোগ এনে তারা সেটিতে স্বাক্ষর পর্যন্ত করেন নাই। কিন্তু আজকে সেই বিষয়ের একটি মীমাংসা হতে যাচ্ছে এবং আজকে তারা সুপারিশমালা সেখানে উপস্থাপন করবে। আমরা যেটা বাইরে থেকে ধারণা করছি, দুই একজনের কাছ থেকে আমরা যেরকম অসমর্থিত বা সমর্থিত সূত্রে আমরা যে ধরনের খবর পাচ্ছি, সেটি হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি হচ্ছে যে একটি বিশেষ সরকার, ওই যে অন্তর্বর্তী সরকার, তিনি হচ্ছে একটি বিশেষ অধ্যাদেশ জারি করবেন এবং তার মধ্য দিয়ে এই জুলাই সনদ বাস্তবায়নের আইনি যে ভিত্তি তার প্রাথমিক ধাপটা শুরু হবে এবং তিনি যেই অধ্যাদেশটা জারি করবেন তার উপরে শুরু হবে গণভোট। সেই গণভোটটি আসলে কবে হবে সেটি ঠিক করার বিষয় রয়েছে। এরপরে পরবর্তী পার্লামেন্ট নির্বাচনের মাধ্যমে যেই পরবর্তী সংসদ গঠন হবে, সেই সংসদ সেটিতে আসলে 270 দিনের মধ্যে সেটিকে বাস্তবায়ন করতে বাধ্য থাকবে। এরকমই আমরা শুনছি। এরকম করে আসলে সেই সুপারিশমালার তারা অধ্যাপক আলী রিয়াজ যেই সুপারিশমালা তৈরি করেছেন, তিনি আসলে সেটি জমা দিচ্ছেন। ইতোমধ্যেই উপদেষ্টা পরিষদের সেই বৈঠকটি শুরু হয়েছে এবং সুপারিশমালা নিয়ে আলাপ আলোচনা এবং পর্যালোচনা চলছে। এই ছিল আমার কাছে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে থেকে সর্বশেষ। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী নাজমুস সালেহী। তত্ত্বাবধায়ক সরকার ফেরানোর আবেদন জানিয়ে জামায়াতের শুনানি শেষ হয়েছে। দলটির আইনজীবী শিশির মুনির বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার ফিরলেও আগামী নির্বাচন অন্তর্বর্তী সরকারের অধীনে হতে হবে। মঙ্গলবার তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায়ের বিরুদ্ধে প্রধান বিচারপতি
সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে চতুর্থ দিনে শুনানি হয়। এদিন শুনানিতে আইনজীবী শিশির মনির বলেন, তত্ত্বাবধায়ক সরকারের ধারণা অনন্য, তবে রাজনৈতিক নেতাদের দূরদর্শিতার অভাবে তত্ত্বাবধায়ক সরকার বাতিল হয়। এর আগে তৃতীয় দিনের শুনানিতে আইনজীবী শিশির মনির আদালতকে বলেন, যে প্রক্রিয়ায় তত্ত্বাবধায়ক সরকার বাদ দেওয়া হয়েছিল তা ছিল পরিকল্পিত। এর আগে গত 27 আগস্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা চেয়ে করা আবেদন মঞ্জুর করেন সর্বোচ্চ আদালত। দেয়া হয় আপিলের অনুমতি। তত্ত্বাবধায়ক সরকারের ধারণা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এটি একটি অনন্য ধারণা, যেটি একটি ইউনিক এক্সাম্পল। কখনো যদি কোনো জাতীয়ভাবে কোনো জাতির নেতৃত্বরা খামখেয়ালি সিদ্ধান্ত নেন, তাহলে সেই দেশের মানুষের কি হয়? তত্ত্বাবধায়ক সরকার বাতিল করার পরে আমাদের দেশের মানুষ তা হারে হারে টের পেয়েছে। নির্বাচনের আগে অধিকাংশ অবৈধ অস্ত্র উদ্ধার হবে বলে আশা প্রকাশ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। জানান, অবৈধ অস্ত্র উদ্ধার প্রতিনিয়তই চলছে। সকালে আনসার ও গ্রাম প্রতিরক্ষা ট্রাস্টের ট্রান্সপোর্ট সার্ভিসের উদ্বোধন অনুষ্ঠান শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, নির্বাচনের সময় সবচেয়ে বেশি মোতায়েন থাকবেন আনসার সদস্যরা। প্রতিটি কেন্দ্রে থাকবেন 13 সদস্য। এছাড়া এবারই প্রথম প্রিজাইডিং অফিসারের নিরাপত্তায় একজন আনসার সদস্য নিয়োজিত থাকবেন। নির্বাচন সুষ্ঠু করতে আনসার ব্যাটালিয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। অস্ত্র সবসময় কিছু বাইরে থাকে এবং এই বাহিনীগুলি দেরি কিন্তু উদ্ধার করতেছে। গত পরশু দেখছেন যে 8টা হাতিয়ার উদ্ধার হয়েছে। এরকম উদ্ধার হতেই থাকবে এবং ইলেকশন যতই ঘনে আসবে উদ্ধার আরও বাড়তে থাকবে এবং একসময় দেখবেন যে বাইরের কোনো হাতিয়ার নেই। চট্টগ্রামে যুবদলের দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারালেন এক ছাত্রদল কর্মী। এ সময় গুলিবিদ্ধ হয়েছেন আরও 7 জন। অন্যদিকে নড়াইলের প্রতিপক্ষের হামলায় মারা গেছেন স্বেচ্ছাসেবক দলের এক নেতা। সোমবার রাতে চট্টগ্রামের বাকলিয়া এক্সেস রোড এলাকায় সিটি মেয়রের ছবি সম্বলিত ব্যানার সরানোকে কেন্দ্র করে যুবদলের দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়। এতে 8 জন গুলিবিদ্ধ হন। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেলে নেওয়া হলে সাজ্জাদ নামে এক ছাত্রদল কর্মীর মৃত্যু হয়। অন্যদিকে নড়াইলের কালিয়ায় হাডুডু খেলাকে কেন্দ্র করে বিরোধী প্রতিপক্ষের হামলায় নিহত হয়েছেন মাসুদ শেখ নামে স্বেচ্ছাসেবক দলের এক নেতা। ওই গ্রুপ হচ্ছে সন্ত্রাসী গ্রুপ। এরা আগে ছাত্রলীগ যুবলীগ করতো। তারা আজকে এখানে এসে কারো না কারো শেল্টারে আছে। তো আমি ইতিমধ্যেই বাকলিয়া থানার ওসিকে আমি কিন্তু বলেছি, 1 সপ্তাহ 10 দিন আগে বলেছি। কিন্তু আমার মনে হচ্ছে বাকলিয়া থানার যারা দায়িত্বে আছে তাদের গতিবিধি এবং ওসি সহ যারা কর্মকর্তা আছে তাদের ব্যাপারে আমার যথেষ্ট প্রশ্ন আছে। তারা আদৌ এখানে ভালো কাজ করছে কিনা। আমার মনে হচ্ছে তারা আওয়ামী লীগের কোনো না কোনো ঊর্ধ্বতন কর্মকর্তার পরামর্শে এই থানা চলছে। আমি চাই না যে এখানে কোনো সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত হোক। বয়স না জেনেই গৃহকর্মী হালিমাকে রিমান্ডে নেন ডিবির তদন্ত কর্মকর্তা। কারাগারে আছেন 3 মাসের বেশি সময় ধরে। একে সংশ্লিষ্টদের দায়িত্বের গাফিলতি মনে করছেন আইন বিশেষজ্ঞ। শিশু বিশেষজ্ঞের মতে, বিচার প্রক্রিয়ায় শিশুরা ভুক্তভোগী হলে রাষ্ট্র ও বিচার ব্যবস্থার প্রতি তারা বিক্ষুব্ধ হয়ে উঠবে। আসিফ মোহাম্মদ সিয়ামের রিপোর্ট। 3 মাসের বেশি সময় ধরে কারাগারে গৃহকর্মী হালিমা আক্তার 55 লাখ টাকা চুরির দায়ে ছিলেন 2 দিনের রিমান্ডেও। কিন্তু প্রশ্ন উঠেছে তার বিচারিক প্রক্রিয়া নিয়ে। জন্মসনদে বয়স 15 বছর হলেও হালিমার বিচার কাজ চলছে প্রাপ্তবয়স্ক ধরে। শিশু আইন অনুযায়ী শিশুকে পুলিশি হেফাজতের পরিবর্তে শিশু উন্নয়ন কেন্দ্রে রাখার নির্দেশনা থাকলেও নেই রিমান্ডের বিধান, যদিও হালিমার বেলায় মানা হচ্ছে না আইন। পুলিশের দাবি, হালিমার বয়স 18, কিন্তু জন্মসনদ ও বিদ্যালয়ের রেজিস্ট্রার খাতায় বয়স 15 বছর। এছাড়া পুলিশের প্রতিবেদনের সঙ্গে মিল নেই জন্মসনদ ও বিদ্যালয়ের রেজিস্ট্রার খাতায় দেয়া বাবা মায়ের নামেরও। এফআইআর এক রকমের এবং পুলিশ ফরওয়ার্ডিং এ অন্য রকমের, রিমান্ড প্রতিবেদন এক রকমের। যদি বাবা মার নাম যদি ভিন্ন হয় তাহলে জজ সাহেব কি অর্ডার দিবেন? আসলে উনি বিব্রত বোধ করেছেন যে আয়ু
কি তদন্ত করেছে। বয়স নিশ্চিত না হয়ে রিমান্ডের আবেদনের কথা স্বীকার করে তদন্ত কর্মকর্তা বলছেন, শুনানিতে তার দেওয়া তথ্যকে চ্যালেঞ্জ করেননি হালিমার আইনজীবী। সে প্রাপ্তবয়স্ক হইতে পারে, আবার সে শিশুও হইতে পারে, তো এটা কনফার্ম না হয়ে আপনি রিমান্ড চেয়ে বসছেন। আপনার কাছে আমার শুনতে হবে যে কিভাবে রিমান্ড চেতে হবে। মামলার বাদী যে নামের পাশে বয়স দিয়ে দিতে, আমি সেভাবে কাজ করবো। বিজ্ঞ আদালত কনফার্ম হয়ে রিমান্ডের আদেশ দিচ্ছে, আমি কি আমার ইচ্ছা মতো রিমান্ড আনতে পারছি? বয়স নিশ্চিত না হয়ে রিমান্ড আবেদন এবং তা মঞ্জুর করাকে দায়িত্বে গাফলতি বলে মন্তব্য করেন আইন বিশেষজ্ঞ। রিমান্ড প্রেয়ারের আগে তার বয়স নিয়ে আগে চিন্তা করা উচিত ছিল, তারপরে রিমান্ড প্রেয়ার দেওয়া উচিত ছিল। তিনি সঠিক তদন্ত করা সেটাও তিনি ভঙ্গ করেছেন এবং তার বিরুদ্ধে আইনানুগ প্রসিডিংস হওয়া উচিত। শিশু অধিকার কর্মী ওয়াহিদা বানু মনে করেন, বিচারিক কাজে শিশু সংক্রান্ত প্রশ্ন উঠলে তা বিশেষ গুরুত্ব দিয়ে সমাধান করা প্রয়োজন। আমরা এমন কিছু যাতে না করি এই শিশুটা বড়দের সম্পর্কে একেবারেই একটা খারাপ ধারণা নিয়ে থাকবে, সমাজ সম্পর্কে একটা খারাপ ধারণা নিয়ে থাকবে। এই রাষ্ট্র তো আমাকে সর্বোত্তম যে স্বার্থ, সেই স্বার্থটা রক্ষার জন্য কোনো ব্যবস্থাই নিল না। উভয় পক্ষের দাখিলকৃত নথিপত্র নিয়ে প্রশ্ন ওঠায় জরুরি ভিত্তিতে মেডিকেল পরীক্ষার মাধ্যমে হালিমার বয়স নির্ধারণের আদেশ দেন আদালত। জরুরি ভিত্তিতে আদালতে মেডিকেল রিপোর্ট দাখিলের নির্দেশ থাকলেও তা পালন হয়নি। এদিকে কারাগারে 4 দেয়ালে হারিয়ে গেছে হালিমার জীবনের আরও 1 মাস। আদালতে শিশু প্রমাণিত হলে হয়তো হারিয়ে যাবে এই প্রশ্নটাও যে এই গাফিলতির দায় কার। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। অল্প দিনের মধ্যে দেশের অন্যতম মেগা প্রকল্প মেট্রো রেলের পিলারের বিয়ারিং প্যাড খুলে পড়ায় উদ্বেগ ছড়িয়েছে জনমনে। প্রশ্ন উঠছে এ প্রকল্পে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামের মান নিয়ে। কর্তৃপক্ষ বলছে গাফিলতি ছিল আগের কর্তৃপক্ষের, দায়হীন কাজ করেছেন তারা। এদিকে বিশেষজ্ঞরা বলছেন দক্ষ ও পেশাদার জনবলের মাধ্যমে তদারকি বৃদ্ধির কথা। স্বপন আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। ইচ্ছে তো অনেক, আপাতত যদি জীবন থেকে পালিয়ে যেতে পারতাম। মৃত্যুর কয়েক ঘন্টা আগে নিজের ফেসবুক প্রোফাইলে পোস্টটি করেন আবুল কালাম আজাদ। রোববার সকালে ব্যক্তিগত কাজে নারায়ণগঞ্জ থেকে ঢাকায় আসেন তিনি। ফার্মগেটে মেট্রো রেলের 433 নম্বর পিলারের নিচে এলে একটি বিয়ারিং প্যাড তার উপর পড়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। দেশের অন্যতম এই আধুনিক প্রকল্পের পিলার থেকে একটি বিয়ারিং প্যাড খুলে তরতাজা একজন যুবকের প্রাণহানি জনমনে আতঙ্কের সৃষ্টি করছে। একই সাথে প্রশ্ন উঠতে শুরু করেছে এই প্রকল্পে ব্যবহার করা বিভিন্ন উপাদানের মান নিয়েও। ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে কি পদক্ষেপ নিতে যাচ্ছে মেট্রো রেল কর্তৃপক্ষ, পাশাপাশি কি বা বলছেন বিশেষজ্ঞরা? নির্মাণের শুরু থেকেই প্রশ্ন উঠে মেট্রো রেলের বিয়ারিং প্যাড নিয়ে। 2024 সালের 18 সেপ্টেম্বর প্রথমবার খুলে পড়ে একটি, তবে সেদিন হতাহত ছিল না। বছর না পেরোতেই আবারও বিয়ারিং প্যাড খুলে পড়লে প্রাণহানি হয় যুবকের। ঘটনার পর থেকেই প্রশ্ন উঠেছে মেট্রো রেলে ব্যবহার করা নির্মাণ সামগ্রী ও নির্মাণ কাজ নিয়ে। তবে প্রকল্পের বর্তমান পরিচালক দায় চাপান আগের কর্তৃপক্ষের গায়ে। অভিযোগ করেন পর্যাপ্ত ট্রায়াল ছাড়াই মেট্রো রেল চলাচলের অনুমতি দিয়েছিল তৎকালীন সরকার। তারা বুঝে নেওয়ার কথা, তারা হয়তো ফুললি কমপ্লাই করে নাই। ইন্টারন্যাশনাল নর্ম অনুযায়ী 6 থেকে 9 মাস লাগে এই ট্রায়াল রান চালাইতে। 6 থেকে 9 মাস? 6 মাস পৃথিবীর প্রায় সবগুলি দেশেই। সেটা তো আমরা করি না। আমরা তো 2 মাস করছি, 3 মাস করছি। রোববারের ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে মেট্রো রেল কর্তৃপক্ষ। প্রতিবেদন হাতে এলেই কাজ শুরু করবেন বলে জানান প্রকল্পের বর্তমান ব্যবস্থাপনা পরিচালক। বিয়ারিং প্যাড যে খারাপ এটা প্রুফ হয়ে গেল। বিয়ারিং প্যাড কিন্তু খারাপ না, যেটি ড্যামেজ চেঞ্জ করবই, এটি ন্যাচারাল। আর যেগুলি হয় নাই ওইগুলি ব্যাপারে 2-3টা লেভেলের সার্ভে হয়েছে, সবগুলি ফিজিক্যালি দেখেছি এবং চেক করা হয়েছে যেটার কোনো ডেভিয়েশন আছে কিনা ইঞ্জিনিয়ারিং ডিজাইন থেকে, বা কতটুকু মুভমেন্ট হয়েছে। মুভমেন্ট 2-1 জায়গায় হয়েছে, বাট ইট ইজ উইদিন দ্য টলারেন্স। এদিকে দেশের অন্যতম এই মেগা প্রকল্পের নির্মাণ কাজে সর্বোচ্চ মান বজায় রাখা হয়নি বলেও মনে করেন বিশেষজ্ঞরা। দুর্ঘটনা অংশের নির্মাণ ত্রুটি আছে কিনা তা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা। ক্যাপাসিটি যাদের আছে তাদেরকে দিয়ে যদি অডিট করি, মূল কারণটা যদি বের করতে পারি, এটা ডিজাইনে ঘাটতি থাকুক, নির্মাণে ঘাটতি থাকুক, সব কিছুই বের হয়ে আসবে। এবং এটাকে টেকসই ব্যবহার করার জন্য সরকারকে আরেকটা রিফর্ম করতে হবে, কারণ মেইনটেনেন্স এখন ঘন ঘন করতে হবে। আমরা একটা শ্বেতহস্তি পেয়ে গেছি। দুর্ঘটনা এড়াতে কাঠামোগত সংস্কার ও রক্ষণাবেক্ষণের জন্য টেকনিক্যাল ও পেশাদারদের দ্বারা তদারকি বৃদ্ধির তাগিদ দেনও তিনি। স্বপন আহমেদ, সময় সংবাদ, ঢাকা। 75% বেশি যানবাহন চালক দৃষ্টিশক্তিজনিত সমস্যায় ভুগছেন। রয়েছে উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস সহ অন্যান্য স্বাস্থ্যগত সমস্যাও। কেউ কেউ জড়িত মাদক সেবনের সঙ্গেও।
31 থেকে 50 বছর বয়সী গণপরিবহন চালকদের নিয়ে করা একাধিক সংস্থার জরিপে সব তথ্য উঠে এসেছে। বিশেষজ্ঞরা বলছেন, যান চালনায় শারীরিক অসুস্থতার কারণে যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি ডোপ টেস্টের পরামর্শ বিশেষজ্ঞ চিকিৎসকদের। সাইফুল রুদ্র রিপোর্ট। 2023 থেকে 2025 সাল পর্যন্ত একাধিক সংস্থার জরিপে উঠে এসেছে যানবাহন চালকদের অনেকেই নানা রকম স্বাস্থ্য সমস্যায় ভুগলেও নিয়ম মেনে চিকিৎসা নেওয়ার সংখ্যা হাতে গোনা। চিকিৎসায় অনীহা নয়, বরং নানা সীমাবদ্ধতা ও সংকটকে দুষছেন তারা। ধুলাবালিতে কষ্ট হয়ে যায়, শ্বাসকষ্ট, ইঞ্জিনের তাপে বুঝছেন না। একটা ড্রাইভার যদি নেশাগ্রস্ত বা মাদকাসক্ত থাকে তাহলে অনেক মানুষের প্রাণহানির সংখ্যা। একটা নাপা এক্সট্রা দেন, আপনি বলছেন স্বাস্থ্য পরীক্ষা, এটা কি এটা আমরা অনেক স্টাফ ড্রাইভার জানিই না। আমি এখন যদি স্বাস্থ্য পরীক্ষা করব, আমার কাছে তো ড্রাইভার পার্মানেন্ট না। সংস্থাগুলো বলছে, গাড়ি চালানোর জন্য সম্পূর্ণ সুস্থ নন 60% চালক। জরিপে প্রাপ্ত ফলকে উদ্বেগজনক বলছেন তারা। 1000 ড্রাইভারের চোখ পরীক্ষার পরে আমরা শতকরা 80 ভাগেরই চোখের সমস্যা পাই। 21%-এর আমরা ক্যাটারেক্টও পাই। 49% চালকের আপনার ব্লাড সুগার প্রবলেম পাওয়া গেছে এবং 37% চালকের ব্লাড প্রেশার প্রবলেম পাওয়া গেছে। চালকের শারীরিক অসুস্থতা যাত্রীদের জন্য বড় বিপদের কারণ হতে পারে বলে জানান বিশেষজ্ঞ চিকিৎসক। তার শ্রবণ শক্তি, দৃষ্টিশক্তি এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে মানসিক শক্তিও থাকতে হবে, অর্থাৎ মানসিক ফিটনেস থাকতে হবে। তাদেরকে নিয়মিত স্ক্রিনিং করতে হবে যাতে তারা মাদকাসক্ত না হয়। বিশেষজ্ঞরা বলছেন, প্রতি বছর হাজারো প্রাণহানি ঘটলেও সড়কে শৃঙ্খলা ফেরাতে ব্যর্থতার পরিচয় দিয়েছে সরকার ও মালিক সমিতি। অনীহা ও উদাসীনতা দেখিয়েছে চালকের স্বাস্থ্য সুরক্ষা নিয়ে। মালিকরা প্রতিযোগিতার মধ্যে থাকার ফলে সে প্রফিট কম্প্রোমাইজটা করতে গিয়ে ড্রাইভারের যে হেলথ দরকার, তার যে একটা রেস্ট দরকার, তাকে যে আমি স্বস্তি দিব, সেই স্বস্তিটা দেই নাই। অংশীজনদের মতামতকে গুরুত্ব দিয়ে চালকদের স্বাস্থ্য সুরক্ষায় ব্যবস্থা নেওয়ার কথা বলছে সড়ক পরিবহন মালিক সমিতি। চালকদের স্থায়ী স্বাস্থ্য সুরক্ষার জন্য আমরা দেশব্যাপী মালিকদের সাথে আলোচনা করেছি। উন্নত বিশ্বমানের একটি হাসপাতাল তৈরির জন্য আমরা পরিকল্পনা সরকারের কাছে প্রস্তাবনা করেছি। নানা আশ্বাস ও সম্ভাবনার কথা জানালেও তা কবে নাগাদ বাস্তবায়ন হবে সে সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য দিতে পারেনি সড়ক পরিবহন মালিক সমিতি। সাইফুল রুদ্র, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে বসেছে জামায়াতের 7 সদস্যের প্রতিনিধি দল। সেখানে আছেন সহকর্মী কাউসারা চৌধুরী কুমু। সরাসরি যাচ্ছি তার কাছে। কুমু, জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কমিশনের প্রস্তুতি জানতে নির্বাচন কমিশনে এসেছে জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ারের নেতৃত্বে 7 সদস্যের প্রতিনিধি দল। কিছুক্ষণ আগেই তারা পুরো কমিশনের সাথে বৈঠকে বসেছে। বৈঠকে রয়েছেন প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য যে 4 কমিশনার, তারাও রয়েছেন বৈঠকে। বৈঠক করছেন মূলত এর আগে তারা এসেছিলেন যে গণভোট যেন জাতীয় নির্বাচনের আগেই অনুষ্ঠিত হয় এবং সে ব্যাপারে কমিশনের প্রস্তুতি কতটুকু রয়েছে। একই সাথে তারা এর আগে বলে আসছিল যে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠান করার জন্য। তবে এর আগে যখন নির্বাচন কমিশনে এসেছিল তখন কিন্তু একই সাথে দুটো দাবির কথাই বলেছিল, যে পিআর পদ্ধতি এবং প্রচলিত যে নিয়মে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয় সেই পদ্ধতিতে, 2 পদ্ধতিতেই ভোট হতে পারে, এরকম সিদ্ধান্তের কথাও জানিয়েছিল নির্বাচন কমিশনে। এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে কমিশনের প্রস্তুতি কতটুকু রয়েছে জাতীয় ভোটকে কেন্দ্র করে এবং তারা কি সিদ্ধান্ত নিয়েছেন, তারা কোনো চিঠি পেয়েছেন কিনা সরকারের পক্ষ থেকে গণভোট করার জন্য, এই বিষয়গুলো নিয়েই মূলত আলোচনা করবে। এবং তারা বলে আসছে কমিশনে এর আগে যতবার এসেছে যেন ভোটে নির্বাচনের মাঠ যাতে করে সকলের জন্য সমান সুযোগ তৈরি করা হয়, কোনো দলের পক্ষ হয়ে যাতে করে বেশি একতরফাভাবে কোনো রকমের কোনো সহযোগিতা না থাকে নির্বাচন কমিশনের, এই বার্তাটি তারা এর অতীতে দিয়ে গেছেন এবং এর আগে দিয়ে গেছেন এবং আজকেও এ ধরনের বার্তা নিয়েই তারা নির্বাচন কমিশনে মূলত এসেছেন। তবে যেহেতু বৈঠক চলছে, বৈঠক শেষ হলেই মূলত জানা যাবে যে তাদের কি কি দাবি আছে এবং কমিশনের কাছে আসলে কোন বিষয়টি নিয়ে এসেছেন, এবং আমাদের অপেক্ষা করতে হবে। বৈঠক শেষে আমরা জানতে পারবো যে তাদের দাবি দেওয়াটা কি মূলত। আগারগাঁওয়ের নির্বাচন ভবন থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী কাউসারা চৌধুরী কুমু। অ্যাম্বুলেন্সকে জরুরি সেবার স্বীকৃতির দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করছেন চালক মালিকরা। এতে স্থবির হয়ে পড়েছে অ্যাম্বুলেন্স সেবা। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী আয়েশা সিদ্দিক সামিয়া। সরাসরি যাচ্ছে তার কাছে। সামিয়া, অ্যাম্বুলেন্স
অ্যাম্বুলেন্সকে জরুরি সেবা খাতে স্বীকৃতি দিয়ে এর যে রেজিস্ট্রেশন আছে সেটি যাতে বাণিজ্যিকরণভাবে করা হয় সেই দাবিতে কিন্তু আজকে রাস্তায় নেমেছেন বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতির যে সংগঠনের সদস্যবৃন্দরা আছে তারা কিন্তু সকাল থেকে এখানে অবস্থান করছে প্রেস ক্লাবের সামনে এবং তাদের যে মূল দাবি দুটি সেটি কিন্তু হচ্ছে রেজিস্ট্রেশন অ্যাম্বুলেন্সের রেজিস্ট্রেশন বাণিজ্যিকরণ না করা পর্যন্ত ট্রাফিক আইনের আওতায় যে অ্যাম্বুলেন্সগুলো রয়েছে যে মামলাগুলো তারা দিয়ে থাকেন সেটিকে স্থগিত করতে হবে এবং তার একটি আলটিমেটামও দিয়েছেন 7 দিনের একটি আলটিমেটাম তারা দিয়েছেন 7 দিনের মধ্যে যদি তাদের এই দাবি না মানা হয় তবে কিন্তু তারা মার্চ টু যমুনা কর্মসূচি পালন করবেন এবং সারা দেশের যে অ্যাম্বুলেন্স পরিচালনা করে তারা যে সেবা দিয়ে থাকেন সেটি কিন্তু বন্ধ করে দিবেন বলে তারা ঘোষণা করেছেন। আমরা দেখছি তারা আমাদেরকে বলেছিলেন যে মুজিব বর্ষের যেই বড় করে আয়োজনটি হয়েছিল সে সময় তৎকালীন যে সরকার ছিলেন সেই সরকার কিন্তু আসলে তাদের কাছ থেকে 2 বছরের যে ট্যাক্স রয়েছে সেটি দিতে হবে না বলে মৌখিকভাবে তাদেরকে জানিয়েছিলেন, যার ফলে তারা কিন্তু মুজিব বর্ষের পরে 2 বছর তারা ট্যাক্স দেয়নি। পরবর্তীতে সরকার পতনের পরে আসলে সেই ট্যাক্সের পরিমাণ বেড়েছে এবং মৌখিকভাবে সেই ঘটনাটি ঘটার ফলে কিন্তু পরবর্তীতে যে সরকার রয়েছেন বর্তমান তিনি তাদের কাছে বিগত 2 বছর সহ চলতি বছরের ট্যাক্স কিন্তু তারা আসলে চাচ্ছেন। এর ফলে যে সমিতিগুলো মালিকরা যারা আছেন তারা কিন্তু আসলে বলছিলেন এতে তাদের উপর আসলে একটি বাড়তি চাপ পড়েছেন এবং এই বাড়তি চাপের ফলে তারা আসলে অধিক ভাড়া তাদেরকে দিতে হবে, অর্থ দিতে হবে, ট্যাক্স দিতে হবে। তার বিপরীতে কিন্তু তারা আসলে চাচ্ছেন সেই ট্যাক্সকে মওকুফ করে আসলে এই যে সেবাটি রয়েছে সেটিকে বাণিজ্যিকরণ করার মাধ্যমে ট্যাক্সের যে অর্থ আছে সেটি আসলে কিছুটা কমিয়ে আনবেন। এমনটি আসলে আমরা দেখছিলাম এই আন্দোলনের মধ্য দিয়ে। এই ছিল আমার কাছে প্রেস ক্লাবের যে আন্দোলন মানববন্ধন কর্মসূচি রয়েছে সেখান থেকে সবশেষ তথ্য। জাতীয় প্রেস ক্লাব এলাকা থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী আয়েশা সিদ্দিক সামিয়া। চট্টগ্রামের সাগরিকা স্টেডিয়াম সংলগ্ন রেলগেটে মালবাহী ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় ইঞ্জিন সহ মালবাহী ট্রেনের একটি কন্টেইনার উল্টে গেছে। এতে পণ্যবাহী ট্রেন চলাচল বন্ধ রয়েছে, চলছে উদ্ধার কাজ। বিস্তারিত জানাচ্ছেন পার্থ প্রতিম বিশ্বাস। ৩১টি কন্টেইনার নিয়ে চট্টগ্রাম থেকে ভোররাত 4টার দিকে ঢাকার উদ্দেশ্যে ছাড়ে ট্রেনটি। সাগরিকা স্টেডিয়াম সংলগ্ন রেলগেট এলাকায় সংঘর্ষ হয় একটি ট্রাকের সঙ্গে। এ সময় রেলগেটে থাকা এক ব্যক্তি দুর্ঘটনা কবলিত ট্রাকের চালের নিচে চাপা পড়েন। তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এখানে গেট ফালানো হয় নাই, আমি ক্লিয়ার দেখছি 2 জন লোক ওরা 2 জন ড্রাইভার। আমার বাইক নিয়ে ব্রিজ রেল লাইন পারে চলে গেছি, এর ভিতরে গেট পড়তে ট্রাক আর লাইন দুটোটা একসাথে। ঘটনাস্থলে গেট ব্যারিয়ার ভাঙা অবস্থায় দেখা গেছে। গেটম্যানের দাবি গেট ব্যারিয়ার ফেলা হয়েছিল। যদিও অভিযোগ উঠেছে নিহত ব্যক্তি এলাকার নিরাপত্তা রক্ষী, তাকে দায়িত্বে রেখে গিয়েছিলেন গেটম্যান। রেলটা আসতেছিল, উনি গেট ফালাইছে, আমিও বাইরে আমি দেখতেছি উনি ফালাইছে, আমি ওই পাশে চলে গেছি। যাওয়ার পরে দেখতেছি যে হঠাৎ করে একটা গাড়ি খুবই স্পিড আসতেছে, চালর গাড়ি আসার পরে এটা কন্ট্রোল আমি তো ওই পাশে, এই পাশ থেকে তো আমি এটা করতে পারতেছি না, যেহেতু আমার ইঞ্জিন ঢুকে গেছে অলরেডি। এটা এসে আমার গাড়িটাকে করছে। রেলওয়ের কর্মকর্তারা বলছেন ট্রাকের চালক সিগন্যাল না মানার কারণে ঘটেছে এই দুর্ঘটনা, তবে কারো গাফিলতি আছে কিনা তার তদন্ত হচ্ছে। ট্রাক ড্রাইভার যে উনি সিগন্যালটা ফলো করেনি, কিন্তু রেল লাইনের কাছাকাছি যখন আসে এমনিতেই তার তো আসলে স্লো করা উচিত। আর দেখতে পাচ্ছেন যে গেট ব্যারিয়ারটা ভেঙে ফেলেছে, এটা হচ্ছে আপাত দৃষ্টিতে মূল কারণ। প্রত্যক্ষদর্শীরা আছে বলতেছেন, তারপরে পুরোপুরি তদন্তের পরে এটা আমরা একদম চূড়ান্তভাবে রিপোর্টে এটা উল্লেখ করব। এ ঘটনায় 4 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে। পার্থ প্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। ঘটনাস্থলে আছেন সহকর্মী পার্থ প্রতিম বিশ্বাস, সরাসরি যাচ্ছি তার কাছে। দুর্ঘটনার 8 ঘন্টা পর আমরা দেখছি উদ্ধার কাজ শুরু হয়েছে। এই মুহূর্তে রিলিফ ট্রেনের মাধ্যমে আসলে মালবাহী ট্রেনের বা যে ট্রাকটি দুর্ঘটনা কবলিত হয়েছে তার যে খণ্ডিত অংশ লাইনের উপর পড়েছিল, মূলত এই মুহূর্তে সেইগুলোই সরানোর কাজ চলছে। এবং কিছুক্ষণ আগে কিন্তু রিলিফ ট্রেন এখানে আসার মাধ্যমে আপনারা দেখছেন আসলে মূলত লাইন ক্লিয়ার করার যে কাজটি সেটি কিন্তু এখানে চলছে। এবং আরেকটি আখাড়া থেকে যখন রিলিফ ট্রেন আসবে, 2 দিক থেকে বড় যে ইঞ্জিনটি রয়েছে তখন কিন্তু সেই ইঞ্জিনটি সরানোর কাজ হবে। তবে এই মুহূর্তে যে কাজটি করা হচ্ছে যাতে লাইনটি ক্লিয়ার করে দেওয়া হচ্ছে। কোনো পণ্যবাহী ট্রেন যদি যাওয়ার জন্য চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়ার জন্য বা অন্যান্য জায়গায় যাওয়ার জন্য অপেক্ষা করে থাকে, তাহলে সেই কারণেই মূলত আমরা দেখছি লাইনটি ক্লিয়ার করে দেওয়া হচ্ছে যাতে পণ্যবাহী ট্রেন চলাচল স্বাভাবিক হয়। তবে আজকে ঠিক ভোররাত 4:18 এখানে কিন্তু মালবাহী ট্রেন এবং চালবাহী ট্রাকের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সেই ঘটনায় কিন্তু এই এলাকার যিনি
নিরাপত্তারক্ষী মোহাম্মদ শামসু মিয়া, তিনি কিন্তু আমরা দেখেছি, আমরা খবর নিয়েছি যে তিনি কিন্তু এখানে এই দুর্ঘটনায় কিন্তু মারা গেছেন। এছাড়া আরও 2 জন আহত হয়েছেন এমন খবর কিন্তু আমরা পেয়েছি। তবে কি কারণে দুর্ঘটনা সেটি কিন্তু জানার জন্য 4 সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে। সেই তদন্ত কমিটি যখন রিপোর্ট দিবে তখন আসলে বোঝা যাবে গেটম্যানের কোনো গাফিলতি আছে কিনা, কিংবা ট্রাক চালক কিভাবে আসলে তার গাড়িটি চালাচ্ছিল, সব বিষয় কিন্তু জানা যাবে। তবে এখানে আমরা ভিন্ন ভিন্ন বক্তব্য পেয়েছি। গেটম্যানের সাথে আমরা কথা বলেছি, তিনি আমাদেরকে জানিয়েছেন তিনি কিন্তু যে ব্যারিয়ার, সেই ব্যারিয়ার এক সাইডের ব্যারিয়ারটি ফেলেছিলেন। ট্রাকটি অত্যন্ত দ্রুত গতি থাকার কারণেই কিন্তু এই দুর্ঘটনাটি ঘটেছে, এমনটি কিন্তু তিনি আমাদেরকে জানিয়েছেন। এবং এখানে রেলওয়ের যারা ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছে তারাও কিন্তু আমাদেরকে জানিয়েছেন ঘটনার কারণ অনুসন্ধানে 4 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সেই তদন্ত কমিটি রিপোর্টে কিভাবে দুর্ঘটনা হয়েছে সেই সব বিষয় কিন্তু তুলে ধরা হবে। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রামের যে ট্রেন দুর্ঘটনা তার সর্বশেষ খবর। চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী পার্থ প্রতিম বিশ্বাস। দেশকে আর বিভ্রান্তির দিকে ঠেলে না দিয়ে জনপ্রিয়তা যাচাইয়ে জামায়াতে ইসলামীকে ভোটের মাঠে আসার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। সকালে প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী ওলামা দল আয়োজিত প্রতিবাদ সভায় তিনি আরও বলেন, নির্বাচন না দিয়ে ক্ষমতা আঁকড়ে ধরে রাখার চেষ্টা সফল হতে দেবে না বিএনপি নেতাকর্মীরা। জামায়াতকে বন্ধু হিসেবে দেখার আহ্বান জানিয়ে জয়নুল আবদিন ফারুক বলেন, কর্মসূচি নিয়ে মাঠে থাকুন, রাজনীতিবিদদের বেহেশতের কথা না বলাই ভালো। নির্বাচন সুষ্ঠু না হলে বাতিলের দাবি জামায়াতের টালবাহানা বলেও মন্তব্য করেন তিনি। নির্বাচন সুষ্ঠু না হলে বাতিল করতে হবে। আপনার আগে আমরা বলেছি, কারণ এই সুষ্ঠু নির্বাচনের জন্য বিএনপির হাজারো নেতা কর্মী আত্মত্যাগ করেছে একটি নির্বাচনের জন্য। অতএব তালবাহানা আমরা বুঝি, রাজনৈতিক চালও আমরা বুঝি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সুইমিং পুলে ডুবে শিক্ষার্থী সাইমা হোসাইনের মৃত্যুর প্রতিবাদে উপাচার্যের বাসভবনের সামনে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। সকালে দ্বিতীয় দিনের মতো শুরু হয় এই বিক্ষোভ কর্মসূচি। শুরুতে বিক্ষোভ মিছিল নিয়ে প্যারিস রোডে জড়ো হন সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। এরপর অবস্থান নিয়ে উপাচার্যের বাসভবন সামনের বিক্ষোভ শুরু করেন। এ সময় তারা সুইমিং পুল ও বিশ্ববিদ্যালয় মেডিকেলের অব্যবস্থাপনার কারণে সাইমার মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেন তারা। এদিকে সাইমার মৃত্যুতে কারো কোনো অবহেলা আছে কিনা তার তদন্ত চলছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 3-4 জন ট্রেনার ছিল, তারা তাদের দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করেনি। সেখানে তাদের উচিত ছিল যে যারা প্রশিক্ষণ নিতে গেছে তাদেরকে চোখে চোখে রাখা বা সতর্কতার মধ্যে থাকা, সেখানে তারা ব্যর্থ। সাইমার ক্ষতিপূরণ বাবদ যেন তার পরিবারকে যেন সাপোর্ট দেওয়া হয়, আর্থিক হোক যেভাবেই হোক, মানে সাইমা মারা যাওয়ার ক্ষেত্রে যারা দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে তারা যেন চাকরিচ্যুত হয়, তারা যেন বহিষ্কার হয়, তারা যেন কখনো এই জায়গাগুলোতে থাকতে না পারে। সরকারের অনুরোধে দুর্যোগ সহনীয় অবকাঠামো নির্মাণ এবং উপকূলে সুপেয় পানি নিশ্চিত করতে প্রায় ৩.৫ কোটি টাকা ঋণ দেবে এশীয় উন্নয়ন ব্যাংক। দুটি প্রকল্প প্রস্তুত করতে সরকারের সঙ্গে কাজ করছে উন্নয়ন সহযোগী সংস্থাটি। এডিবির কান্ট্রি ডিরেক্টর বলেছেন, বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় এডিবি, তবে বাস্তবে জনগণ কতটা উপকৃত হচ্ছে তা দেখেই নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত। উপকূল ঘুরে শরীফ রুবেলের ক্যামেরায় শুভ খানের রিপোর্ট। পানির জন্য সাত সকালেই কলসের সারি, কখনো ছুটতে হয় 2-3 কিলোমিটার দূরের পুকুরে। আমাকে না সবসময় জলের কষ্ট পেয়েছেন, আমরা মহিলারা ঘুমেতে উঠেই আমাকে জলের কলস নিয়ে বাইরে বেরোতে, যে জলের জন্যেতেই আমাকে কোন জায়গার জল নিয়ে আমরা রান্না করব, কোন জায়গার জল নিয়ে আমরা খাবো। উপকূলে পানির অভাব নেই, তবুও এক কলস সুপেয় পানির জন্য রীতিমতো সংগ্রাম করতে হয় এখানকার বাসিন্দাদের। তবে খুলনার চাল নাই। সরকার এবং উন্নয়ন সহযোগী সংস্থা এডিবির অর্থায়নে খনন কিংবা সংস্কার করা এসব পুকুরে বর্ষার সময় পানি ধরে রেখে পরবর্তীতে গোসল, খাওয়া দাওয়া কিংবা রান্নার কাজে ব্যবহার করা হচ্ছে। 9.5 বর্গ কিলোমিটারের এই পৌরসভার 31,000 বাসিন্দার জীবনযাত্রায় পরিবর্তন এসেছে দ্বিতীয় নগর অঞ্চল উন্নয়ন প্রকল্পের সুবাদে। এই দুটো পুকুর আছে, তাই আমরা মনে করেন এই ব্যবহার করি। অর্থ করে আছে, তারা কিনে ব্যবহার করে,
বাইরের থেকে জল, আর যাদের একটু নিম্ন প্রকৃতি তারা তো ওই পুকুরের জলই খাওয়া দাওয়া সব কিছু করে। 23 কোটি টাকা ব্যয়ে 4.43 কিলোমিটার খাল পুনর্খননে সহনীয় পর্যায়ে এসেছে নগরের জলাবদ্ধতা। স্লুইস গেট দিয়ে আটকানো হয়েছে পশুর নদের নোনা জল। খাল সেচের উপযোগী হয় 721 হেক্টর জমিতে বছরে দুবার ফসল হয়। খালপাড় ধরে রাস্তা ও সেতু নির্মাণের ফলে সহজ হয়েছে যাতায়াত ও হাটবাজারে পণ্য পরিবহন। আমাদের লবণের জন্য আগে কোনো ফসল দেখা হতো না, তাতে করে আমাদের খুব অভাব ছিল। বর্তমানে আমরা এই গেট হয়ে খুব ভালোই আছি আর কি। লবণ পানি ঢোকে না, ভালো হয়। জলবায়ুর অভিঘাতের অতি ঝুঁকিপূর্ণ পটুয়াখালী পৌরসভা। এই শহরকে জলবায়ু সহিষ্ণু করতে রাস্তা, ড্রেন নির্মাণ করা হয়েছে সাইক্লোন শেল্টার। তাপ শোষণে সংস্কার করা হয়েছে জলাধার। কয়েক ঘন্টা বা কয়েক দিন অনেক সময় নিমজ্জিত থাকতো এলাকা, কিন্তু এখন সেই আমাদের এই সড়ক ড্রেন হওয়ার ফলে পানিটা আমাদের দ্রুত ডিসচার্জ হয়ে যাচ্ছে। এডিবির তথ্য, বর্তমানে $25 কোটি ব্যয়ে কোস্টাল টাউনস ক্লাইমেট রেজিলিয়েন্স প্রকল্প বাস্তবায়ন হচ্ছে উপকূলীয় 22টি শহরে। পাইপলাইনে আছে $30 কোটি ক্লাস্টার টাউনস ওয়াটার সাপ্লাই অ্যান্ড স্যানিটেশন প্রকল্প এবং থার্ড সিটি রিজিয়ন ডেভেলপমেন্ট প্রকল্প। এডিবির কান্ট্রি ডিরেক্টর জানান, প্রকল্প নিয়ে সরকারের সঙ্গে আলোচনা চলছে। Our aim is crystal clear. We want to scale up our investment projects and also replicate this kind of success stories across the nation, so that more and more Purushavas and cities and also people will benefit from ADB's support. প্রকল্পের অর্থ ব্যয়ে স্বচ্ছতাও দেখতে চায় এডিবি। শুভ খান, সময় সংবাদ, পটুয়াখালী। গাজীপুরের টঙ্গী থেকে খতিব ও পেশ ইমাম মোহাম্মদ মহিবুল্লাহ মিয়াজিকে অপহরণের ঘটনা মিথ্যা। তিনি নিজেই গা ঢাকা দেন। সকালে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছে পুলিশ। ব্রিফিংয়ে জানানো হয়, ইমাম মহিবুল্লাহ অপহরণের পেছনে ইসকন জড়িত থাকার অভিযোগ করা হয়েছিল। তবে পুলিশের তদন্তে উঠে এসেছে তিনি নিজে শ্যামলী পরিবহনের বাসের টিকিট কেটে পঞ্চগড় যান। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় চাঞ্চল্যকর এই মামলার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। এই ঘটনায় ইমাম মহিবুল্লাহর বাসের সহযাত্রী ও সুপারভাইজারও পুলিশের হেফাজতে আছেন। প্রকৃত ঘটনা স্বীকার করে আদালতে জবানবন্দি দেওয়ার কথা রয়েছে তার। গত বুধবার সকালে টঙ্গীর বাসা থেকে হাঁটতে বেরিয়ে নিখোঁজ হন তিনি। পরদিন সকালে পঞ্চগড় সদরের সীতাগ্রাম হেলিপ্যাড এলাকায় মহাসড়কের পাশ থেকে শিকল বাঁধা অবস্থায় তাকে উদ্ধার করা হয়। এই ঘটনায় টঙ্গী পূর্ব থানায় একটি অপহরণ মামলা করা হয়। উনি জয়দেবপুর চৌরাস্তায় আসেন এক পর্যায়ে, সিএনজি কোন সময় অটো, এখান থেকে বাস যুগে উনি ইসে যান আপনার কি বলে সুবানবাগ হয়ে গাবতলি থেকে উনি শ্যামলী পরিবহনের একটা টিকিট ক্রয় করেন। টিকিটের ক্রয় করে উনি পঞ্চগড়ের টিকিটটা কিনেন। এরপরে ওখান থেকে উনি নিজেই হাঁটতে ওখানে যে পড়ে যান বা অবসাদগ্রস্ত হয়ে পড়েন এবং নিজে এই ধরনের অবস্থায় তাকে আবিষ্কার করেন। প্রযুক্তির মাধ্যমে আমরা বলতে চেয়েছি যে আপনি যে বলছেন এজাহারে যে বক্তব্য যে আপনাকে নিয়ে গিয়েছে সেটার সত্যতা আমরা পাচ্ছি না। এবার আন্তর্জাতিক খবর। ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র জ্যামাইকার দিকে ধেয়ে যাচ্ছে চলতি বছরের সবচেয়ে শক্তিশালী হারিকেন মেলিসা। স্থানীয় সময় মঙ্গলবার সকালে ঘন্টায় 282 কিলোমিটার বেগে এটি দেশটির স্থলভাগে আঘাত হানতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। এরই মধ্যে মেলিসার প্রভাবে তীব্র বৃষ্টিপাত ও ঝড়ো বাতাসে হাইতি, জ্যামাইকা ও ডমিনিকান রিপাবলিকে 7 জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। হারিকেন মেলিসার তাণ্ডব চলছে ক্যারিবীয় উপকূল জুড়ে। ক্যাটাগরি 5 মাত্রার মেলিসার প্রভাবে দ্বীপরাষ্ট্র জ্যামাইকায় তীব্র বৃষ্টিপাত ও ঝোড়ো বাতাস বয়ে যাচ্ছে। এরই মধ্যে সেখানে কয়েকজন হতাহত হয়েছেন। এছাড়া হাইতি ও ডোমিনিকান রিপাবলিকেও প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন। হারিকেন মেলিসা স্থানীয় সময় মঙ্গলবার সকালে জ্যামাইকার স্থলভাগে আঘাত হানতে পারে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া দপ্তর। ঘন্টায় 282 কিলোমিটার বেগে ধেয়ে যাচ্ছে ঘূর্ণিঝড়টি। দ্বীপরাষ্ট্রটির পশ্চিমাঞ্চলীয় লেসকেইস এলাকায় মেলিসার প্রভাবে সৃষ্ট বৃষ্টিপাতের ফলে বন্যা দেখা দিয়েছে। আগামী 4 দিনে জ্যামাইকার কিছু অঞ্চলে সর্বোচ্চ 100 সেন্টিমিটার বৃষ্টি হতে পারে। এমনকি 13 ফুট উচ্চতার জলোচ্ছ্বাসেরও সম্ভাবনা রয়েছে। মেলিসা প্রাণঘাতী উল্লেখ করে এটি চলতি বছরের সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় হতে চলেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র ভিত্তিক ন্যাশনাল হারিকেন সেন্টার।
সরকারের নির্দেশে ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছে জরুরি উদ্ধারকারী দল। এরই মধ্যে দক্ষিণ উপদ্বীপে বিমান চলাচল স্থগিত করেছে কর্তৃপক্ষ, বন্ধ রাখা হয়েছে নৌ চলাচলও। মেলিসার আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন দেশটির প্রধানমন্ত্রী। এরই মধ্যে মেলিসার প্রভাবে হাইতি ও ডোমিনিকান রিপাবলিকে ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। বুধবার কিউবা অতিক্রম করবে হারিকেনটি। দেশটিতেও ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন অনেকে। নাসরিন রুমি, সময় সংবাদ। বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মোন্থা ভারতীয় উপকূলের দিকে ধেয়ে যাচ্ছে। দেশটির কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের তথ্য অনুসারে ঘন্টায় 17 কিলোমিটার গতিতে স্থলভাগের দিকে এগোচ্ছে মোন্থা। মঙ্গলবার সন্ধ্যায় ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য অন্ধ্রপ্রদেশে আছড়ে পড়বে ঝড়টি। এ সময় ওই অঞ্চলে বাতাসের সর্বোচ্চ গতি থাকবে ঘন্টায় 90 থেকে 100 কিলোমিটার। দমকা হাওয়ার বেগ ছুঁতে পারে 110 কিলোমিটার। অন্ধ্র ছাড়াও তামিলনাড়ু ও ওড়িশায় এরই মধ্যে সতর্কতা জারি করা হয়েছে। উপকূল থেকে সরানো হয়েছে লোকজনকে। ওই 3 রাজ্যে মঙ্গলবার বন্ধ থাকছে স্কুল। বাতিল করা হয়েছে বেশ কিছু ট্রেন। মোন্থার প্রভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে পশ্চিমবঙ্গেও। পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাম্প্রতিক বিষয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলছেন উপদেষ্টা তৌহিদ হোসেন। সরাসরি চলে যাচ্ছি সেখানে। কাজেই যারা পর্যবেক্ষক হিসেবে আসতে চায় আমরা অবশ্যই তাদেরকে এনকারেজ করবো। তবে আমরা চাই না যে পর্যবেক্ষকের আড়ালে কেউ শুধু উদ্দেশ্য প্রণোদিতভাবে দুর্নাম করার জন্য আসুক, সেটা তো আমরা চাইবো না। তবে আমরা এ পর্যন্ত যা দেখছি যারা আগ্রহ প্রকাশ, ইইউ, তারপরে আপনার মার্কিন যুক্তরাষ্ট্র, আমরা তো মনে করি যে এটা একটা ভালো লক্ষণ। কাছাকাছি আসলে নিশ্চয়ই আরও ডেলিগেশন আসবে এবং পর্যবেক্ষণ করবে। আমরা তো চাই যে পর্যবেক্ষণ হোক, যাতে করে যাতে ট্রান্সপারেন্ট, এটা যে ফ্রি অ্যান্ড ফেয়ার, সেটা সর্বসমক্ষে প্রদর্শিত হোক। স্যার, ইলেকশন ফেব্রুয়ারিতে এটা ইন্টারন্যাশনালি ন্যাশনালি হেড অফ দ্য গভর্নমেন্ট বারবার বলছেন, কিন্তু সেটা নিয়ে এক ধরনের শঙ্কা দেশের স্টেক হোল্ডারদের ভিতরে আছে। আমাদের যারা ডেভেলপমেন্ট পার্টনার, বড় বন্ধু, তাদের কি ইলেকশনের সময়সীমা নিয়ে কোনো ধরনের প্রশ্ন বা শঙ্কা আছে কিনা, বা সেটা তারা রেজ করছেন কিনা? কথা আপনার শেষ প্রশ্ন দিয়ে শুরু করে এটা কেউ আমার সাথে রেজ করেননি, কারণ আমরা বলছি যে ফেব্রুয়ারিতে ইলেকশন হবে এবং সবাই সেভাবেই দেখছেন এটাকে। দেখুন, ওই উদ্বেগের কথা যেটা বলছেন যে দেশে বিদেশে ইত্যাদি, যতক্ষণ পর্যন্ত ঘটনা শেষ না হয় ততক্ষণ পর্যন্ত বিভিন্ন ধরনের উদ্বেগ প্রকাশিত হতে থাকবে। আমি মনে করি সেটা খুব বেশি গুরুত্ব আছে। আরেকটি বিষয় যে ইলেকশনের কথা বলাই হচ্ছে যে বিভিন্ন দেশের কূটনীতিকরা এবং আমরা বিভিন্ন দেশ যেটা বলছে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন, এই অন্তর্ভুক্তিমূলক নির্বাচন যেটা বলা হয়েছে যে আওয়ামী লীগকেই আসলে নির্দেশ করে, এই জায়গায় আপনাদের কোনো প্রেশার আছে কিনা বিভিন্ন দেশ থেকে? এটা আমার মনে হয় আপনি সঠিক জায়গায় প্রশ্নটি করেননি। অন্তত আমার কাছে এরকম কিছু নেই। এটা পুরো ব্যাপারটাই কিন্তু ইলেকশন কমিশনের। আপনারা জানেন যে এক সময় ছিল যে বেশ অনেক আগে, আমি তখন ডেপুটি চিফ অফ প্রোটোকল, যে নির্বাচন হয়েছিল সেখানে পর্যবেক্ষকদেরকে পুরোপুরি কিন্তু সহায়তা দিয়েছিল পররাষ্ট্র মন্ত্রণালয়। এমনকি প্রত্যেক ডেলিগেশনের সাথে, ইম্পর্টেন্ট ডেলিগেশনের সাথে একজন করে অফিসার আমরা দিয়ে দিয়েছিলাম। যদিও তাদের দায়িত্ব ছিল এরকম যে তোমরা নিজে থেকে কিছু করবে না, যে সহায়তা তারা চাবে সেটা দেওয়ার চেষ্টা করবে। কিন্তু সাবসিকুয়েন্টলি সেটা কিন্তু আপনাদেরকে জেনে নিতে হবে নির্বাচন কমিশন থেকে। স্যার, জাতিসংঘের নতুন আরসিকে আমরা এগ্রিমো অ্যাপ্রুভ করছি কিনা এটা একটা জায়গায়। এটা হচ্ছে যে একজন ইসলামী বক্তা জাকির নায়েক, উনি নাকি রাষ্ট্রীয় আমন্ত্রণে বাংলাদেশ সফরে আসছেন এবং বিভিন্ন জেলায় ঘুরে। সরাসরি যুক্ত ছিলাম পররাষ্ট্র মন্ত্রণালয়ে। পররাষ্ট্র উপদেষ্টার বক্তব্যের বাকি অংশ দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। প্রধান উপদেষ্টার কাছে জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ ঐকমত্য কমিশনের। আদেশ জারির পর হবে গণভোট। 9 মাসের মধ্যে সংবিধান সংশোধন করবে আগামী সংসদ। ইসির সঙ্গে জামায়াত নেতাদের বৈঠক। জনপ্রিয়তা যাচাইয়ে ভোটের মাঠে আসার আহ্বান বিএনপির। নির্বাচনের আগেই বেশিরভাগ অবৈধ অস্ত্র উদ্ধারের আশা স্বরাষ্ট্র উপদেষ্টার। এবং সিটি মেয়রের ব্যানার সরানোকে ঘিরে সংঘর্ষ। চট্টগ্রামে যুবদলের দুপক্ষের গোলাগুলিতে ছাত্রদল কর্মী নিহত। নড়াইলে প্রতিপক্ষের হামলায় স্বেচ্ছাসেবক দল নেতার মৃত্যু।
এই ছিল দুপুর 12টার সময় সংবাদে। খেলার সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী মাকসুম আলম খান। নিবিড়, আপনাকে ধন্যবাদ। খেলার সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সংবাদ।